নাথিং ফোন 3 এই ফোনটার ডিজাইন যখন লিক হয়ে ডিজাইনটা দেখার পর আমার মনে হচ্ছিল যে এইটা কি করলো, মানে নর্মালি ফোনগুলোর ডিজাইন এরকম হয়ে থাকে, ক্যামেরা বাম্পগুলো দেখা যায় যে সুন্দর করে অ্যালাইন করা থাকে, বাট এটা ডিজাইনকে ইউনিক করতে গিয়ে নাথিং একদমই মানে খিচুড়ি বানায় ফেলছে। ক্যামেরার লেন্স এক এক দেশে বসায় রাখছে, মনে হচ্ছে একটা বাংলাদেশে, একটা পাকিস্তান, একটা ভারত, একটা ভুটান, এরকম একটা কাজ করে ফেলছে। তো এই ক্যামেরার ডিজাইন নিয়ে আপনার কি মতামত চাইলে একটু কমেন্ট করতে পারেন। গতকাল রাত্রে 11টা-12টার দিকে হচ্ছে যে নাথিং ফোন 3 এটা রিলিজ হয়েছে বলতে ভুল হবে, এটা রিলিজ হবে হচ্ছে মেনলি 8 তারিখে, কিন্তু এটার যে ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওগুলো সেগুলো কিন্তু অন্যান্য যে ফরেন ইউটিউবার রয়েছে তারা কিন্তু পাবলিশ করেছে, এবং আপনারা সবাই হয়তো বা দেখেছেন যে এটার কী অবস্থা, এবং বাংলাতে খুব বেশি মানুষজন কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কথা বলছে না, যার কারণে নতুন একটা ইউনিক ডিজাইনের ফোনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। নাথিং যখন নাথিং ফোন 1টা তারা মার্কেটে আনে এবং মার্কেটে একটা হইচই ফেলে দেয় যে একটা ইউনিক ডিজাইন আসছে, অনেকদিন পরে অ্যান্ড্রয়েড মার্কেটে একটা রেভলিউশনারি চেঞ্জ আসছিল, সেই চেঞ্জটা কিন্তু নাথিং সবসময় ধরে রাখতে পারে। দেখা যায় যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলো যখন মার্কেটে রিলিজ হয় খুব বেশি একটা মানে শব্দ শোনা যায় না, যেমন ভিভো X200 Pro যে ফোনটা রয়েছে সেটা আসার পরে একটু হইচই হয়েছিল, বাট নাথিংয়ের মতো একটা নতুন কোম্পানি এসে এত বেশি সারা ফেলে দিবে এটা কেউ চিন্তাও করতে পারে নাই। কিন্তু তারা ইউনিক ডিজাইন করতে গিয়ে নাথিং ফোন 3 এর একদম 12টা বাজায় দিছে বলতে পারেন। এই ডিজাইনটা আপনার কাছে কেমন লাগে চাইলে একটু কমেন্ট করতে পারেন, এবং আমরা যখন কিছুদিন পরে এটা রিভিউ করব তখন হাতে নিলে আসলে এটা সামনে থেকে দেখতে কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবো, বাট ইনিশিয়ালি দেখে আমার কাছে ডিজাইন খুব একটা ভালো লাগছে না। তারপর নাথিংয়ের একটা সিগনেচার ডিজাইন ছিল যে ব্যাক সাইডে বাতি জ্বলে, সেই বাতি জ্বলাটাও তারা এবার অফ করে দিয়েছে, এবং বাতির বদলে দেখেন যে পিছনে ছোট্ট একটা এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই জায়গায় ডিসপ্লেটা কিন্তু কোনো অবস্থাতেই অ্যামোলেড ডিসপ্লে না, 489টা এলইডি লাইটস দিয়ে একটা ডিসপ্লে তৈরি করেছে, এবং আমার কাছে মনে হয় এই জায়গায় এই ধরনের এলইডি ডিসপ্লে ইউজ না করে একটা অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো, যাতে করে ক্যামেরার ভিউ ফাইন্ডার দেখা যায় অথবা টাইম, কিংবা এখন যে কাজগুলো এটার মধ্যে হচ্ছে অ্যাক্টিভিটিগুলো দেখা যায়, টাইম দেখা যায়, এরপর স্টপ ওয়াচ দেখা যায়, নানান ধরনের অ্যাক্টিভিটি করা যায়, সেগুলো যদি অ্যামোলেড স্ক্রিনে করা যেত সেটা অনেক বেশি বেটার হতো। এবং এই ধরনের ইনোভেশন আমরা অনেক আগেই দেখেছি। Xiaomi 11 Ultra যে ফোনটা রয়েছে সেটার পিছনে কিন্তু একটা ছোট্ট করে ডিসপ্লে দেওয়া ছিল, এবং অনেক ফোনের পিছন সাইডে বিশাল বড় ডিসপ্লেও কিন্তু আমরা দেখেছি। তো সেই জায়গায় এসে এই ধরনের এলইডি ডিসপ্লে, যেটা দেখতে একদমই আমার কাছে ভালো লাগছে না, এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এটা একটা ইউজলেস ডিসপ্লে হবে। এবং এই ডিসপ্লেটার যে ফিচারগুলো রয়েছে কিংবা এটার অ্যানিমেশন চেঞ্জ বলেন, এগুলো চেঞ্জ করার জন্য পিছনে একটা টাচ সেন্সিটিভ বাটন দেওয়া হয়েছে, যে বাটনে আপনি ক্লিক করে করে এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে ব্যাক সাইডে একটা কাজের বাতি দেওয়া হয়েছে, সেই বাতিটা হচ্ছে যখন আপনি ভিডিও রেকর্ড দিবেন তখন এটা ব্লিঙ্ক করবে, এবং এটা আমার কাছে ইউজফুল মনে হয়েছে। বাই দ্য ওয়ে, এটার প্রাইসটাই তো এখন আপনাদেরকে বলি নাই। নাথিং এর ফোনগুলো দেখা যায় যে বাজেট ফ্রেন্ডলি কিন্তু হয়ে থাকে, বাট এইটা এবার আর বাজেট ফ্রেন্ডলি নাই, এটা একদম ফ্ল্যাগশিপ লেভেলে গিয়ে পৌঁছেছে। এটার প্রাইস ধরা হয়েছে $799। বুঝতেই পারতেছেন, এটার দাম $800 হয়ে গেছে, যা বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরে। আপনি কি 1 লাখ টাকা খরচ করে নাথিংয়ের এই উইয়ার্ড ডিজাইনের ফোনটা কিনবেন? চাইলে একটু কমেন্ট করতে পারেন। আমার কাছে তো পার্সোনালি এটা ডিজাইন খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন রিভিউ করবো তখন হয়তো এটা ডিজাইন নিয়ে আর একটু ভালো করে বলতে পারবো। বাট এটা যেই প্রাইস অফার করতেছে সেই প্রাইস অনুযায়ী এটার যে স্পেক দিচ্ছে সেই স্পেকটা আমার কাছে আহামরি ভালো লাগে নাই। এটার বিল কোয়ালিটি নিয়েও কিছু কমপ্লেন রয়েছে, যেরকম এর যে ফ্রেমটা দিয়েছে সেই ফ্রেমটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম খুবই ভালো, এবং এর ব্যাক সাইডে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, কিন্তু এর ফ্রন্ট সাইডে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। একটা লাখ টাকা দামের ফোন অনুযায়ী অবশ্যই আমরা আর একটু বেটার প্রোটেকশন আশা করব। এই জায়গায় 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটা 1.5K রেজুলেশনের একটা ডিসপ্লে। নাথিং কিন্তু অনেক আগে থেকেই একদমই সিমেট্রিক্যাল বেজেলের ডিসপ্লে বানিয়ে থাকে, এবং এইটাও কিন্তু সেমভাবেই এরকম একটা সিমেট্রিক্যাল ডিসপ্লে, এবং এইটার মধ্যে এসওসি হিসাবে তারা ইউজ করেছে ফ্ল্যাগশিপ এসওসি। হ্যাঁ, লাখ টাকা দামের ফোন যেহেতু এটা ফ্ল্যাগশিপ এসওসি থাকার কথা, স্ন্যাপড্রাগন 8 এলিট থাকার কথা না, এটার মধ্যে তারা প্রসেসর হিসেবে ইউজ করেছে স্ন্যাপড্রাগন 8s Gen 4। এটা শুনে অবাক হতে পারেন যে লাখ টাকা দামের ফোনের মধ্যে এই প্রসেসর, এবং আমরা দেখেছি যে 60-70 হাজার টাকা দামের ফোনের মধ্যেও এখন স্ন্যাপড্রাগন 8 এলিটের এসওসি পাওয়া যায়, বাট এটার মধ্যে আপনি কিন্তু ফ্ল্যাগশিপ এসওসি পাচ্ছেন না। এই ফোনটা যদি আপনি 512GB স্টোরেজ ভেরিয়েন্ট নেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র UFS 4.0 স্টোরেজ পাবেন, আর যদি 256GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা নেন তাহলে কিন্তু আপনি UFS 3.1 স্টোরেজ টাইপ পাবেন। এই জায়গায়ও কিন্তু মোটামুটি ভালোভাবে বৈষম্যের শিকার হতে হবে যদি আপনি ভেজ ভেরিয়েন্ট নেন। এবং এর ব্যাক সাইডে তাকালে যে উইয়ার্ড ক্যামেরা বাম্পগুলো রয়েছে সেটার মধ্যে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, 3টাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার পাশে একটা টেলিফোটো লেন্স থাকছে যেটা 3x অপটিক্যালি জুম করা যায়, এবং এর ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর নাথিং ক্লেম করছে এই ফোনটার মধ্যে তারা মেজর সফটওয়্যার আপডেট দিবে হচ্ছে 5 বছর এবং সিকিউরিটি প্যাচ দিবে হচ্ছে 7 বছর। তো এইটা আমার কাছে ঠিকই মনে হয়েছে। আর এই ফোনটার ব্যাটারির মধ্যেও কিছু একটা কাহিনী রয়েছে। এটার যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনি ব্যাটারি পাবেন 5150
এমএজের একটা সিলিকন কার্বন ব্যাটারি, আর হচ্ছে যে এটার যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেটার মধ্যে 5500 এমএজের ব্যাটারি থাকবে, সেটাও সিলিকন কার্বন ব্যাটারি। যদি সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজিটা ইউজ করতে হয় তাহলে এই ফোনটা যে মোটাসোটা এবং বড় সড়ো এটার মধ্যে ইজিলি 6 থেকে 6500 এমএজের ব্যাটারি ইউজ করার কথা। তো সেই জায়গায় এসে 5100 এমএজ 150 এমএজের ব্যাটারি ইউজ কেন করলো সেইটাও আমি জানি না, এবং এটা থেকে কত সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে যদি কোনো ভিডিও করি সেই ভিডিওতে কথা বলতে পারবো। কিন্তু এখন কথা হচ্ছে 1 লাখ টাকার উপরে খরচ করে এই নাথিংয়ের ফোনটা কারা কিনবে? আমার কাছে তো মনে হয় না যে বাংলাদেশে কেউ কিনবে। এই ফোনগুলো দেখা যায় যে নর্মালি এরকম প্রাইসে রিলিজ হলেও অনেকগুলো ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস কমে দেখা যাবে যে 60-70 হাজার টাকায় চলে আসবে, এবং কিছুদিন পরে হয়তো আপনি এটা 50 থেকে 55,000 60,000 এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন, তখন হয়তো এটা বিবেচনা করা যায়। তো এই ফোনটা আমাদের হাতে আসুক, আসলেই বোঝা যাবে যে এটার কী অবস্থা। জাস্ট আপনাদেরকে একটা ইউনিক ফোনের আইডিয়া দিলাম, এটা ডিজাইন নিয়ে প্লিজ একটু কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।